আসসালামু আলাইকুম। গত পর্বে যে বিষয়টি দেখেছি মূলত যে কীভাবে মূলত রাজতন্ত্রগুলো এবং আরব রাজতন্ত্রগুলো এবং সাংবিধানিক রাজতন্ত্রগুলো কীভাবে জনগণের ভোটের এক প্রকার পার্লামেন্টের সম্মতিতে পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণ সীমিত ক্ষমতা দিয়েছে, সীমিত ক্ষমতার মাধ্যমে সাংবিধানিক রাজতন্ত্রগুলো পরিচালিত হচ্ছে, যেটিকে মূলত বলা যাচ্ছে একটি প্রেসিডেন্টের মতো। বর্তমান যে ভারতবর্ষে বিশেষ করে ভারত পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে সুনির্দিষ্ট, ঠিক একই রকম প্রধানমন্ত্রীর ক্ষমতা সুনির্দিষ্ট, রাষ্ট্রপতি এবং মন্ত্রীদের ক্ষমতা, বিচারপতিদের ক্ষমতা, এই ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ক্ষমতাটুকু সীমিত রয়েছে, যেটি মূলত জনগণের সম্মতিতে জনগণ পার্লামেন্ট কর্তৃক নির্দিষ্ট ক্ষমতা সীমাবদ্ধ করে দিয়েছে, সেটুকুই মূলত এই সাংবিধানিক রাজতন্ত্রটি যে কনসেপ্টটি গ্রো করেছে, রিফর্ম আকারে সংস্কার হয়েছে, এই সংস্কারটুকু মূলত এটি একটি সাংবিধানিক কাঠামোতে রূপ লাভ করেছে, যেটি ডেমোক্রেটিক ভ্যালুসের একটি অংশ হিসাবে, বৈশিষ্ট্য হিসাবে, মূলত গণতন্ত্রের বৈশিষ্ট্য হিসাবে গণতান্ত্রিক কাঠামোতে এটি একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে মাত্র। এটি মূলত আগেকার সেই রাজতন্ত্র, যেটি জনগণের সিদ্ধান্ত বা চিন্তা চেতনার বাহিরে যে নিজস্ব স্বাধীনভাবে রাজতন্ত্রগুলো পরিচালিত হইত, সেই রাজতন্ত্র এটি নয়। অর্থাৎ এটি একটি গণতান্ত্রিক বৈশিষ্ট্যের একটি অংশ হিসেবে বর্তমানে কাজ করতেছে, বিশেষ করে সাংবিধানিক রাজতন্ত্রটি, যার ফলে এটি আর সেই আগের কোনো রাজতন্ত্র নয়। এটিকে এক প্রকার রিপাবলিক প্রেসিডেন্টও বলা যায়, রিপাবলিক মোনার্টসও বলা যায়। অর্থাৎ জনগণের সম্মতিতে মূলত রাজা বা রানী দায়িত্ব পালন করে থাকে, সুনির্দিষ্ট ক্ষমতা প্রয়োগ করে থাকে। এখন যে বিষয়টি আগে উল্লেখ করেছি যে এটি মূলত খেলাফত রাশিদিনের বৈশিষ্ট্যের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ রয়েছে, যেমনটি ব্রিটেনেও 1689 সালে মূলত বিল অফ রাইটসের মাধ্যমে, অর্থাৎ ইংলিশ বিল অফ রাইটসের মাধ্যমে, যে ব্রিটিশ একটা পার্লামেন্টের মাধ্যমে মূলত অতীতের রাজতন্ত্রটি মূলত সাংবিধানিক রাজতন্ত্রতে শিফট হয়েছে। ঠিক একই রকম তার পরবর্তীতে মূলত যে বিষয়টি ফ্রান্স রিভলিউশনে আবার রাজতন্ত্রটি বিলুপ্ত হয়ে গেছে, সেখানে মূলত প্রেসিডেন্টও জনগণের ভোটে নির্বাচিত হচ্ছে, আবার প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হচ্ছে, যেটি মূলত ব্রিটেনে বা অন্যান্য সাংবিধানিক রাজতন্ত্রে মূলত জনগণ একটু পরোক্ষভাবে, যেমন ভারত পাকিস্তানের প্রেসিডেন্ট পরোক্ষভাবে নির্বাচিত হয়ে থাকে, এরকম পরোক্ষভাবে মূলত নির্বাচিত করেছে মাত্র, তাদের ক্ষমতা সীমাবদ্ধ করে দিয়ে পরোক্ষ ভোটে নির্বাচিত করে দিয়েছে, এর বাহিরে আর কিছু নয়। এখন যে বিষয়টি দেখার চেষ্টা করতেছি যে রাজতন্ত্রগুলো মূলত সীমাবদ্ধ ক্ষমতা দায়িত্ব পালন করতেছে, যেখানে হেড অফ দ্য স্টেট হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতেছে, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ সকল বিভাগের প্রধান হিসাবে এবং ধর্মতত্ত্ব বিভাগের প্রধান হিসাবে, যেটিকে মূলত শাসনতান্ত্রিক এবং ধর্মীয় ওই কনসেপ্টটি মূলত সজ্জিত করা হয়েছে, সাংবিধানিক কাঠামোতে রূপ দেওয়া হয়েছে। এখন এটি কিন্তু খেলাফত রাশিদিনের যে বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেটি নিয়েও আলোচনা করে দেখার চেষ্টা করতেছি যে নবীজি যখন মারা যাবে তার পূর্বে মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে নবীজি, যে কীভাবে তার পরবর্তীতে কে দায়িত্ব পালন করবে, কীভাবে নেতা নির্বাচন করতে হবে এবং তার উত্তরসূরি কে হবে, এটি নিয়ে তখনও তিনি চিন্তিত হয়ে পড়েন এক সময়। এবং তারই আলোকে যে বিষয়টি দেখা যায় খেলাফত রাশিদিনের বৈশিষ্ট্য পর্যন্ত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, যে তিনি ইহুদি এবং খ্রিস্টান গোত্রগুলোর সাথে বন্ধুত্ব করার জন্য তিনি ইহুদি এবং খ্রিস্টান মেয়ে বিবাহ করেছেন, তাদের সাথে যাতে বন্ধুত্ব হয়। কারণ পূর্ব থেকেই মূলত ইহুদি খ্রিস্টানরা বা পৃথিবীর প্রায় বিভিন্ন অংশে মূলত গোত্রপতিরা নেতৃত্ব দিতেন, আরবে একই অবস্থা, গোত্রপতিরা নেতৃত্ব দিতেন এবং পরবর্তী দেখা যেত এক প্রকার পারিবারিকভাবে পরিবারতন্ত্রের মাধ্যমে, মূলত এক প্রকার রাজতন্ত্রের মাধ্যমে পুত্রপতিদের ছেলে বাতিজা তারাই মূলত নেতৃত্ব দিত। এরকমভাবে মূলত মানুষ অতীতকাল থেকেই রাজা বাদশাহ দেখে অভ্যস্ত, রাজতন্ত্র দেখে অভ্যস্ত। তাই নবীজি যখন মারা যাবে তার পরবর্তীতে যদি নবীজির পর কে দায়িত্ব পালন করবে, যে নবীজি মারা গেছে তার তো কোনো ছেলে মেয়ে দায়িত্ব পালন করতেছে না, তাহলে নিশ্চয়ই তার যে বিশ্বাসটি, আদর্শটুকু নিয়ে এসছে, কোরআন সুন্নাহ আল্লাহ তাআলা দিয়েছে, সেটুকু মনে হয় তিনি তার মৃত্যুর পর তাহলে হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। মানুষ এমন একটি ধারণা করতে পারে তখনকার সমাজে, যেহেতু মানুষ তখনকার সমাজে ধারাবাহিকভাবে মানুষ এইসব রাজতন্ত্র দেখে অভ্যস্ত। রাজার পর রাজার ছেলে দায়িত্ব পালন করে, তাহলে তার রাজার বিশ্বাসটুকু, চিন্তা চেতনা, শাসন কার্য চালিয়ে নিয়ে যাচ্ছে। মানুষ সেক্ষেত্রে আশ্বস্ত হয় এবং আশ্বস্ত হয়ে ওই রাজার
নিয়ম নীতিগুলো চর্চা করে যায়। নবীজিও সেই বিষয়ে চিন্তা করেছেন যে তার মারা যাওয়ার পর যদি পরিবারের কোনো সদস্য দায়িত্ব পালন না করে তাহলে মানুষ মনে করবে যে তাহলে ইসলামে যেগুলো আসছে নামাজ নবীজি মারা যাওয়ার সাথে সাথে এগুলো বিলুপ্ত হয়ে গেছে, এখন এগুলো কে চালাবে, যাতে নিরাপত্তা কে দিবে। এই জাতীয় বিশ্বাস মানুষের মধ্যে একটি আতঙ্ক বা আস্থাহীনতা তৈরি হইতে পারে। তার জন্য কিন্তু কোরআন সুন্নাহ থেকে এবং ইতিহাস থেকে স্টাডিতে দেখা যায় যে নবীজি তার মেয়েদের দলের যে প্রধান সাহাবীরা রয়েছে, বিশেষ করে আলী, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাদের কাছে মেয়ে বিবাহ দিয়েছেন, দিয়ে একটি আত্মীয়তা করার চেষ্টা করেছেন। এমনকি তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মেয়েও বিবাহ করেছেন। এইভাবে তিনি মূলত আত্মীয়তা বন্ধনের চেষ্টা করেছেন। পাশাপাশি প্রায় তখনকার সময় 1.5 লক্ষ প্রায় সাহাবী ছিল, মুসলিম ছিল, তারাও একে অপরের সাথে অবশ্যই তাদের ছেলে মেয়ে বিবাহ দিয়েছে, এভাবে তারা একে অপরের আত্মীয়তার বন্ধনেও রূপ লাভ করেছে। পাশাপাশি আবার বিভিন্ন সাহাবী মূলত ইহুদি খ্রিস্টান তাদের মেয়েও বিবাহ করেছে, যার ফলে মূলত মুসলমানদের তখন 1.5 লক্ষ মুসলিম ছিল, তাদের অনেকেরই শ্বশুর বাড়ি তখন ইহুদি এবং খ্রিস্টান গোত্র, যার ফলে এইভাবে মূলত তারা বন্ধুত্ব লাভ করেছে। এবং এইগুলো মূলত ইহুদি খ্রিস্টান আহলে কিতাব মেয়েদের বিবাহ করা কোরআন সুন্নাহ সম্মত, আল্লাহ তাআলা নির্দেশই করেছেন। এইভাবে মূলত একে অপরের সাথে বন্ধুত্ব করেছে এবং আত্মীয় স্বজনের মাধ্যমেও একে অপরের সাথে মূলত জড়িত ছিল। অর্থাৎ একটি দল বলা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 লক্ষ সাহাবীর মধ্যে মূলত যেমন খালিদ বিন ওয়ালিদ, আলী, ওমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকলেরই কিছু কিছু ব্যক্তিগত অনুসারী ছিল, বলা যায় 50 জন, 100 জন, 200 জন করে অনুসারী ছিল ব্যক্তিগত, যেগুলোকে বলা যায় এক প্রকার একই দলের ভিতর, একই বিশ্বাসের ভিতর, একই সংবিধান কোরআন সুন্নাহর ভিতর অনেকগুলো দল, ছোট ছোট, যেটিকে আমরা বর্তমানে বহুদলীয় রাজনৈতিক দল বলে থাকি। বহুদলীয় রাজনৈতিক কনসেপ্ট মূলত যে গণতান্ত্রিক বিশ্বাসে 19-20, যেমন আমেরিকাতে রয়েছে রিপাবলিকান ডেমোক্রেটিক পার্টি, মূলত একই সংবিধান গণতন্ত্রে বিশ্বাস করে 19-20 তাদের কনসেপ্ট, চিন্তা চেতনায় ঠিক একই রকম। অন্যান্য দেশে একই অবস্থা। ইউকেতে লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টির মধ্যে 19-20 চিন্তাধারা পার্থক্য। উভয়ই ব্রিটিশ সংবিধানের প্রতি তাদের আস্থা রয়েছে, আনুগত্য রয়েছে, চিন্তাধারার প্রতি, জনগণের কল্যাণের বাস্তবায়নের প্রতি ঐক্যমত রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত পরবর্তী আলোচনা করব। এখন এই বিষয়টি যেন দেখলাম যে নবীজির মূলত আত্মীয় স্বজন দলের মধ্যে বেশিরভাগই আত্মীয় স্বজন ছিল, একে অপরের সাথে বন্ধুত্ব ছিল, অর্থাৎ আত্মীয়তার বিষয়টিও এক প্রকার দেখা যায় নবীজির দলের মধ্যেও মূলত একটি ছোট আকারে একটি পরিবারতন্ত্রের মতো ছিল। পরিবার সদস্যরাই, বিশেষ করে খেলাফে রাশিদিন পর্যন্ত পরিবারের সদস্যরাই, তার মেয়ের জামাই এবং শ্বশুর, তারাই মূলত নেতৃত্ব দিয়েছে। তবে মূলত মৌলিক যে কনসেপ্টটুকু ছিল, পরিবার সদস্য এবং মেয়ের জামাই হিসেবে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি, তাদেরকে মতো দায়িত্ব দেওয়া হয়েছে যে জনগণের তারা সম্মতিতে শাসন কার্য পরিচালনা করবে, এবং তারাই নবীজির সিনিয়র দলের নেতা ছিল, সিনিয়র সাহাবী অর্থাৎ সিনিয়র সদস্য এবং যোগ্য নেতা ছিল দলের মধ্যে, তার অনুপস্থিতিতে তারাই দায়িত্ব পালন করবে, এটাই স্বাভাবিক। এখন দেখার চেষ্টা করি যে নবীজির সময়টাতে মূলত যেভাবে মূলত দায়িত্ব পালন করছে। আরেকটি বিষয়, সেটিও দেখার বিষয় যে জাতিসংঘ যেভাবে সৃষ্টি হয়েছে মূলত, যেমন মুসলিম সাম্রাজ্যগুলো যেমন গণতন্ত্র দিতে পারে, আগে উল্লেখ করেছি যে ভোটের মাধ্যমে দেওয়া একটু কঠিন ছিল। যেমন তুরস্ক থেকে বা আফগানিস্তান থেকে একজন শাসক এসে, ইরাক থেকে এসে ভারতবর্ষ 20 কোটি মুসলমান এখানে ক্ষমতা দখল করলে স্বাভাবিকভাবে এখানে ভোটে তাদের পাশ করা কঠিন ছিল। এমনকি শাসন কার্য পরিচালনা করতে যে ছোটোখাটো ত্রুটি হলে মানুষ প্রথমেই মনে করে যেহেতু এরা বিদেশি শাসক, বিদেশ থেকে এসেছে বা এই জাতি বা এই গোত্রের ছেলে মেয়ে নয়, নেতা নয়, স্বাভাবিকভাবেই তারা প্রথমেই মনে করে, তাকে টার্গেট করে যে তাদের ত্রুটিগুলো হচ্ছে এই জন্যই শাসন ব্যবস্থা সঠিক চালাতে পারতেছে না, এরা বিদেশি শাসক, বাহির ভূখণ্ড থেকে এসেছে, সুতরাং তাদেরকে বিতরণ করতে হবে এই ভূখণ্ড থেকে। এই কনসেপ্টটুকু মানুষের মধ্যে করোনা শাসনগুলোতে দেখা গেছে, মুসলিম সাম্রাজ্যগুলোতে ব্যাপকভাবে বেড়েছে, যার ফলে কিন্তু জাতিসংঘ গঠন করার সময় মূলত জাতিসংঘ রাষ্ট্রগুলোকে স্বাধীন করে দিয়ে মূলত এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়াল বিভাগে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, এবং জাতিসংঘের মহাসচিব তিনি যে কোনো ভূখণ্ডের নাগরিক হিসেবে সদস্য রাষ্ট্রের ভোটের মাধ্যমে গণতন্ত্রের নির্বাচিত হওয়ার সুযোগ পাচ্ছে। এমনকি এই বিষয়টির জন্য মূলত তখন দেখা যাচ্ছে বড় আকারে গণতন্ত্রের যে জনগণের অংশগ্রহণের মধ্যে নির্বাচনটুকু মূলত সাসপেন্ড রাখা হয়েছে। এমনকি ব্রিটিশ এম্পায়ারের সময়ও দেখা যাচ্ছে ভারতবর্ষে যে জিনিসটি, ব্রিটেন মূলত এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে শাসন কার্য পরিচালনা করার চেষ্টা করেছে, যেখানে ভাইসরয়রা এক প্রকার প্রধানমন্ত্রী বা গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছে,
তারা কিন্তু জনগণের ভোটে কেউ নির্বাচিত হয়নি। মূলত এখানে এমপি ইলেকশনগুলো, পার্লামেন্টারি ইলেকশনগুলো, এগুলো জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন করার চেষ্টা করা হতো, প্রশিক্ষণ দেওয়া হতো। অর্থাৎ এক প্রকার প্রশিক্ষণকালীন সময় দেখা যাচ্ছে ব্রিটিশ এম্পায়ারও পর্যন্ত ক্ষমতা এক প্রকার ধরে রেখেই পরিচালনা করতে হয়েছে। সরাসরি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শাসক, ভাইসরয় তারা কিন্তু নির্বাচিত হয় না জনগণের ভোটে। রানী বা রাজা এখানে ভূখণ্ডের হেড অফ দ্য স্টেট হিসেবে দায়িত্ব পালন করেছে। আর ব্রিটেনে মূলত সেখানে জনগণের ভোটে মূলত পার্লামেন্ট, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। এভাবেই মূলত যে বিষয়টি দেখা যাচ্ছে যে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত নবীজির পরিবার সদস্যরাই মূলত একের পর এক, এবং দলের সিনিয়র নেতা হিসেবে তারাই যেহেতু দায়িত্ব পালন করতো বড় আকারে, তারাই মূলত বড় আকারে দায়িত্ব পালন করেছে। তবে মূলত প্রাধান্য দেওয়া হয়েছে যে বিষয়টি, সেটি হলো মূলত একটি ডেমোক্রেটিক গণতান্ত্রিক ভ্যালুস বা প্রক্রিয়া, যে দলের যোগ্য নেতৃবৃন্দ, দলের যোগ্য সিনিয়র নেতা এবং দক্ষ প্রাজ্ঞ নেতা জনগণের সম্মতিতে, দলের সম্মতিতে তারাই মূলত দায়িত্ব পালন করবে। এইটুকুই মূলত প্রাথমিকভাবে মানদণ্ড হিসেবে নবীজি তখন পরামর্শ দিয়ে গেছে। সেগুলো নিয়ে মূলত এখন দেখার চেষ্টা করতেছি। নবীজি যখন জীবিত ছিল, অসুস্থ হয়ে যাবে, মারা যাওয়ার ঠিক পূর্বে, তখন তার পরবর্তীতে কে দায়িত্ব পালন করবে তিনি সেটি সুন্দর দেখার জন্য মূলত তখন তার বিশ্বস্ত এবং দলের মধ্যে সবচেয়ে সিনিয়র নেতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে দায়িত্ব দিলেন। অর্থাৎ তাকে নামাজ পড়ানোর দায়িত্ব দিলেন, একদিন মসজিদে ইমামতি করার। অর্থাৎ ইমামতির পদটি তখন এটি প্রধান ছিল, নবীজি যে পদে দায়িত্ব পালন করতেন। অর্থাৎ নবীজি তো হেড অফ দ্য স্টেট হিসেবে, রাষ্ট্রপতি বা রাজা হিসাবে, প্রধান বিচারপতি হিসাবে, প্রধান ধর্মগুরু হিসাবে, মসজিদের প্রধান ইমাম হিসাবে, প্রধান সেনাপতি হিসাবে, সকল বিষয়ের প্রধান হিসাবে, প্রশিক্ষক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছে। এমনকি নবীজি যখন ইসলাম প্রতিষ্ঠা করে মদিনাতে, তখন তো তিনি স্বাভাবিকভাবেই একজন মাত্র মুসলিম হিসেবে পৃথিবীতে নবী হিসেবে অবতীর্ণ হয়েছেন এবং দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব তাকে প্রদান করেছে আল্লাহ তাআলা, নির্বাচন করে আল্লাহ তাআলা তাকে প্রদান করেছে, নির্বাচিত করেছে মানব জাতির রাজা হিসাবে, প্রশিক্ষক হিসাবে। তারপর তিনি মক্কায় মানুষকে প্রচার দেওয়ার মাধ্যমে, যেমনটি রাজনৈতিক দল এখন সভা সমাবেশের মাধ্যমে বিভিন্নভাবে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করে মানুষকে জনমত তৈরির চেষ্টা করে, ঠিক একই রকম নবীজিও প্রচারের মাধ্যমে জনমত তৈরির চেষ্টা করছে, মানুষকে মুসলিম করার চেষ্টা করেছে। তার পরবর্তীতে মতো মদিনায় তিনি দাওয়াত পেয়েছে যে মদিনাবাসীর সামাজিক সমস্যাগুলো সমাধানে তিনি যেন কাজকর্ম করেন। মদিনাবাসী তাকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে, দায়িত্ব দিয়েছে তাদের প্রশিক্ষণের এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার। তারপর তিনি মদিনায় সামাজিক সংস্কার শুরু করলেন, বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক, অনাচার, এমনকি ধর্মীয় আধ্যাত্মিক প্রচারের ক্ষেত্রে এক আল্লাহর বিশ্বাসটি শিরককুফরমুক্তভাবে তিনি সেগুলো প্রচার করা শুরু করলেন। তার মাধ্যমেই তিনিও দেখা গেল বহু লোককে তিনি কনভিন্স করতে সক্ষম হলেন, তার দলের সদস্য করতে সক্ষম হলেন। মুহূর্তের মধ্যে শূন্য থেকে তিনি অনেক, মদিনার প্রায় অর্ধেক লোকই তার অনুসারী করতে সক্ষম হলেন, সকলেই তারা মুসলিম হলো, এবং এইভাবে তিনি মদিনার সনদ বাস্তবায়ন করতে সক্ষম হলেন যে তিনি তাদের সম্মতিতে এক প্রকার নির্বাচিত হলেন মদিনাবাসীর, যে তিনি হবেন তাদের প্রধান নেতা, এবং তারপর তাদের সম্মতিতে তাদেরকে সঙ্গে নিয়ে তিনি মদিনার সনদ বাস্তবায়ন করলেন, এবং সেখানে তিনি প্রেসিডেন্ট হিসেবে, রাজা হিসেবে মদিনার রাষ্ট্র বাস্তবায়ন করলেন, যেখানে গভর্নর হিসেবে মুশরিক থেকে ইহুদি খ্রিস্টান সকলকে তিনি দায়িত্ব দিয়েছেন ভাগ ভাগ করে, এবং ধর্মীয় প্রশিক্ষণও দিয়েছেন। ধীরে ধীরে মানুষ মুসলিম হয়েছে। এইভাবে তিনি যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্বটি দিলেন যে মসজিদে নামাজটি সে পড়াবে এবং নবীজির অনুপস্থিতিতে সে দায়িত্ব পালন করে সিনিয়র নেতা হিসেবে, এটি মূলত সমাজে তখনকার মুসলিম 1.5 লক্ষ সাহাবী এবং অমুসলিম যারা ছিল কিছু, মূলত মক্কা মদিনায়, তারা মূলত সকলেই দেখতে পেল যে নবীজির অনুপস্থিতিতে মূলত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব পালন করে সিনিয়র নেতা হিসেবে দলের। যদিও বাকি 4 জন রয়েছে তার আত্মীয়, মেয়ের জামাই আলী, উমর, আবু এবং উসমান রাদিয়াল্লাহু আনহু, এবং তারাও দলের সিনিয়র নেতা। আর অনেকেই রয়েছে, খালিদ বিন ওয়ালিদ সহ আর অনেকেই দলের গুরুত্বপূর্ণ নেতা এবং সাহাবী রয়েছে। কিন্তু নবীজি মূলত, মানুষ যেমনটি দেখতে পেল, কিন্তু নবীজি কাউকে মূলত মৃত্যুর পূর্বে খলিফা হিসেবে মনোনয়ন দিয়ে যায় নাই, এবং খলিফা কী হবে সেটি নির্ধারণ করে দিয়ে যায় নাই। তার অনুপস্থিতিতে তিনি শুধু কিছু নিয়মকানুন বলে দিয়ে গেছেন, যে বিষয়টি আমরা কোরআন সুন্নাহ থেকেও দেখতে পাই, যে পরামর্শ করে মূলত ঐক্যবদ্ধ থেকে বা ছোটো ছোটো দলে বিভক্ত হয়েও কোরআন সুন্নাহকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে, এবং মুসলিম উভয়ের সাথে পরামর্শের মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে। এটিও কোরআনের নির্দেশ পাওয়া যায়, কোরআন কোড। কিন্তু
হাদিস থেকে যে বিষয়টি পাওয়া যায় কি ধরনের সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা, যে নবীজি মূলত এরকম পরামর্শ দিয়েছে যে 3 জন যদি একসঙ্গে চলাফেরা করো, একসঙ্গে থাকো, কোনো বিষয়ে সমস্যা সমাধানের ক্ষেত্রে একজনকে প্রধান পরামর্শদাতা হিসেবে মানে তা মেনে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেক্ষেত্রে সমস্যার সমাধান হবে। আবার মেজরিটি ভিত্তিতে তিনি মতামত গ্রহণ করতে বলেছেন। এমনকি আরও উল্লেখ করেছেন, একজন সাহাবীর নাম উল্লেখ করে, যে ওই সাহাবী যে দলে থাকবে ওই দলের মেজরিটি ভোটটুকু মনে করবে যে বেশি ভারী, ওই দলের সিদ্ধান্তটি বেশি ভারী এবং বেশি যৌক্তিক, এই হিসেবে গ্রহণ করবে। তারপর আর উল্লেখ করেছেন, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা উল্লেখ করে, যে আবু বকর যে দলে থাকবে সেটিই মনে করবে সবচেয়ে বেশি যৌক্তিক সিদ্ধান্ত, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সিদ্ধান্ত, সেটি মেজরিটি হলেও না হলেও। এমনকি আবু বকর যদি একাই কোনো সিদ্ধান্ত দিয়ে থাকে, 99% তোমরা একদিকে আর আবু বকর একাই একদিকে, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তটি তোমরা গ্রহণ করবে, কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু সে অত্যন্ত বিচক্ষণ, দক্ষ, প্রাজ্ঞ এবং অভিজ্ঞ, তার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে। এইভাবে তিনি পরামর্শ দিয়ে গেছেন মূলত সকল সমস্যা সমাধানের ক্ষেত্রে এবং ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে এবং মুসলিমকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে ভবিষ্যতে কীভাবে চলবে। নবীজির মৃত্যুর পর ঠিক এই বিষয়টি দেখা যায় যে যখন নবীজি মারা গেলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মূলত সমাজে মুসলিম এবং অমুসলিম উভয় গোত্রপতি, অর্থাৎ যেটি আমরা বর্তমানে উল্লেখ করে থাকি যে বিভিন্ন গভর্নর, চিফ মিনিস্টার বা এমপি, তার জনগণের প্রতিনিধি বা শিক্ষক, গোত্রপতি, তাদের সাথে পরামর্শ করে, যেখানে সাধারণ জনগণও ছিল মতামত দিয়েছে, অর্থাৎ জনগণের মতামত ব্যতীত সাধারণ জনগণের গোত্রপতি তারা সিদ্ধান্ত নেয় নাই, জনগণের সিদ্ধান্ত এবং গোত্রপতিদের সিদ্ধান্তে মূলত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করা হলো যে তিনি খলিফা নবীজির দায়িত্বটি পালন করবেন পরবর্তীতে, যেহেতু নবীজি মারা গেছেন। এইভাবে মূলত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত হইলেন। পরবর্তীতে দেখা যাচ্ছে একই বিষয় নবীজি মূলত যেহেতু নির্ধারণ করে দিয়ে যায় নাই, বাকি সকলেই মূলত সিনিয়র সাহাবী যারা ছিল দলে, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, তারাও মূলত এটি মেনে নিলেন এবং সুন্দরভাবেই তারা বিভিন্ন পদে, কেউ প্রধান উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুইজন রয়ে গেলেন প্রার্থী হিসেবে, যেখানে অর্থাৎ যেটি আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে দুই দলীয়, তিনি তার তিন দলীয় নির্বাচন বহুদলীয় মাল্টি পার্টি ডেমোক্রেটিক পার্টি মূলত দেখে দেখি, যেমন ব্রিটেনে এবং আমেরিকাতে সাহাবীরা মূলত যে দুদলীয় বড়, অর্থাৎ আলী বহুদল রয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা ব্রিটেনে মূলত প্রধান দুটি দল বসে কি কার্যক্রম পরিচালনা করবেন মূলত, এবং আমেরিকাতে তাদের সাথে পরামর্শ করে দায়িত্ব পালন করলেন। সেই বিষয়টি মূলত কাজ করেন। আবার জাকাতের জিনিসটি যে আলী রাদিয়াল্লাহু আনহু সমস্যা দেখা গেল একাই তিনি, তার একটি সিদ্ধান্ত অনুসারী বাহিনী রয়েছে, অর্থাৎ তিনি প্রেসিডেন্ট হিসেবে মূলত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিচ্ছেন বলা যায়। উসমান রাদিয়াল্লাহু আনহু একই অবস্থা, এবং তিনি অর্থাৎ জনগণের সম্মতি, কোরআন সুন্নাহর মানদণ্ডে বিশ্বাসী এবং কোরআন সুন্নাহর দল তিনি নির্বাচিত হলেন, কিন্তু উভয়েরই এবং পরবর্তীতে এবং চিন্তা ভাবনা খলিফা নির্বাচিত হলেন, সেগুলো মূলত একই পদ্ধতি। আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু দুজন জনগণের অংশগ্রহণের মাধ্যমে, অর্থাৎ তাদের মূলত উভয়ের ম্যানিফেস্টো কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করবে। উসমান রাদিয়াল্লাহু আনহু চিন্তা চেতনা তিনজনই ভিন্ন। খেলাফত রাশিদিন পর্যন্ত ম্যানিফেস্টো মানুষের 661 সাল পর্যন্ত খ্রিস্টাব্দ পর্যন্ত তারা সকলেই এককভাবে নির্বাচিত করে একজন, যেমনটি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পর, অর্থাৎ দলের যে বিষয়টি আমরা পরবর্তীতে মারা যাওয়ার পর যেমনটি আমরা বর্তমানে কনসেপ্টে রয়েছে, দলের নেতৃবৃন্দকে ডাকছেন, সিনিয়র নেতৃবৃন্দকে সংবিধান থাকে, সংবিধানে আলোকে তিনি মূলত সকলেই যার যার ম্যানিফেস্টো দিয়ে থাকে, অর্থাৎ এটি নির্বাচনের কমিশনে প্রতিযোগিতা করে। এই গন্তব্য সরকার তাদেরকে বলে করেছে মূলত খেলাফত রাশিদিনের বৈশিষ্ট্য থেকে বলে দিয়েছেন যে যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু করতেছেন দুইজন প্রার্থী শেষ পর্যন্ত খলিফা হিসেবে, যেহেতু বাকি নির্বাচনের কমিশন থেকে নির্বাচন জনপ্রিয়তা বিস্তার করে নিলেন এবং দলের মধ্যে জনমত যাচাই করা হলো, অর্থাৎ দলের যেহেতু তখন জনসংখ্যা কম ছিল তাদের মনোনয়ন দিলেন, জনসংখ্যা প্রস্তাব করতেছেন 50,000-এর মতো তারা সিদ্ধান্ত নেয় কাকে দিবে, যার ফলে যাচাই বাছাই করে মূলত বাক্সের মতো গোপন ভোটের প্রয়োজন পড়ে নাই, সমর্থ মানুষের সাথে কথাবার্তা বলে তিনি মতামত যাচাই শেষে জানা গেছে যে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কম, বেশিরভাগ লোক উসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মতামত দিচ্ছে। তারপর প্রস্তাব খণ্ডন করে কমিশনের মাধ্যমে সম্মতি নির্বাচিত হন তিনি খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একাধারে প্রেসিডেন্ট, আলী রাদিয়াল্লাহু আনহু একাধারে দলের প্রধান, বড় যিনি দলের প্রধান হিসেবে তখন তিনি মূলত তাকে প্রস্তাব করেন এবং তারাও মেনে নিলেন। তিনি ওই সরকারে মূলত বিশেষ করে প্রধান বিচারপতি পালন করলেন।
অর্থাৎ বিচার বিভাগটি স্বাধীন ছিল। আগে হয়ে করেছি যে ওমর রাদিয়াল্লাহু আবার ওমর রাদিয়াল্লাহু কিভাবে তিনি বিচারের কাঠগড়ায় সদস্যের একটি কমিটি করে দিয়ে দণ্ডপ্রাপ্ত হলেন দলের মধ্যে জরিমানা আদায় করলেন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে। তার পরবর্তীতে বিশেষ করে তিনি পরিচালনা করে থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন হিসেবে গুরুত্ব দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার দেখা যায় বা নির্বাচনকালীন সরকার জরিমানা প্রদান করেছেন এবং নির্বাচন কমিশন দেখা যায় দণ্ডিত হয়েছেন। এই বিষয়টি মূলত এখান থেকে তারপর তিনি বিচারটি করেছেন স্বাধীনভাবে করতে দিয়েছেন। বিচারের স্বাধীনতা নিশ্চিত যেমনটি সেখানে আলী রাদিয়াল্লাহু মূলত প্রধান বিচারপতি দায়িত্ব পালন করে বিশিষ্ট অর্থাৎ কমিটি করে দিলেন যে বিষয়টি আমরা সদস্য বিশিষ্ট কমিটি দ্বারা উল্লেখ করলাম যে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে পারে। যখন নির্বাচিত হয় তাদের মধ্যে থেকে যে কেউ হইতে পারে প্রার্থী তারা তাকে নির্বাচন কমিশন পরিচালনা করবে এবং তারা বর্তমানে পরিচালনা করবে এবং স্বাগত জানিয়ে এটি বর্তমান যে কনসেপ্টগুলো রয়েছে তারপর মূল দেখা গেল 6 সদস্যের মধ্যে 4 জন প্রার্থী তারা তাদের পার করে নিলেন স্বাগত জানিয়ে থাকে এবং তারা মূলত 2 জন প্রার্থীকে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়। সকল দলের জন্য তিনি সকল মানুষের জন্য প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নির্বাচিত হন, যেটি মূলত বহু দল থাকলেও মূলত প্রধানমন্ত্রী যখন হয়ে যায় প্রেসিডেন্ট হয়ে যায় তখন তিনি কোনো দলের থাকে না, সকল মানুষের জন্য কাজ করতে হয়, সকলের উন্নয়ন করতে হয়। এই কনসেপ্টটিও মূলত খেলাফত রাশিদিনের বৈশিষ্ট্য। যে জিনিসটি উল্লেখ করতেছি যে অনেকগুলো দল থাকলেও মূলত সবারই সংবিধানে কোরআন সুন্নাহ বাস্তবায়ন করতে মঙ্গল করতে হয়, মূলত এক দল একই চিন্তা চেতনা, যেটি মূলত এখনও উন্নত দেশগুলোতেও একই বৈশিষ্ট্য গ্রহণ করেছে। যে ডেমোক্রেটিক বৈশিষ্ট্যগুলোতে যে সকলেই মূলত জনগণের কল্যাণ করতে হবে, এমনকি বিরোধী দল পর্যন্ত, যেটি ব্রিটিশ পার্লামেন্টে এটি শ্যাডো প্রাইম মিনিস্টার বলা হয়, যেমন ছায়া পার্লামেন্ট, ছায়া ক্যাবিনেট, সেখানে বিরোধী দল সরকারি দল উভয়ই মূলত জনগণের কল্যাণের জন্য সংবিধানের মাধ্যমে এক দলেই পরিণত হয়েছে। এক দল একই লক্ষ্য এবং উদ্দেশ্য, যে জনগণের মঙ্গল করা, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষের সমস্যা সমাধান করা। ঠিক একই রকম ব্রিটিশ পার্লামেন্টেও যে বিষয়টি রয়েছে, আমেরিকাতেও একই বিষয়। যেমনটি দেখা যাচ্ছে সিনেট থেকে মন্ত্রিসভায় যিনি আসতেছেন নির্বাচিত হয়ে আসতে হচ্ছে সিনেট থেকে, সরকারি দল এবং বিরোধী দল উভয়ই রয়েছে সিনেটে, সেখান থেকে ভোটে পাস হয়ে মূলত প্রেসিডেন্টের মন্ত্রী হতে হচ্ছে। আর প্রেসিডেন্টকেও মূলত একই রকম কংগ্রেসে এবং সিনেটে উভয় স্থানে সরকারি দল এবং বিরোধী দল সকলের ভোটে নির্বাচিত হয়ে পাস করে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে হচ্ছে। এমনকি সেগুলো আমি বিস্তারিত আগে আবার আলোচনা করব। যেমনটি আগে উল্লেখ করলাম যে আলী আবু বকর রাদিয়াল্লাহু যে দলে থাকবে সেই দলটি ভারী এবং তার সিদ্ধান্ত মেনে নিতে হবে, একত্র এক চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই দিবেন। পাশাপাশি আরেকজন সাহাবীর কথা উল্লেখ করলাম যে ওই সাহাবী যে দলে থাকবে সেই দলটির সিদ্ধান্ত বেশি ভারী, বেশি যৌক্তিক মনে করবে। এই যে পরামর্শটি নবীজি দিয়েছে সেটিও কিন্তু দেখা যাচ্ছে ইভেন আমেরিকার ইলেকট্রাল কলেজ ভোট সেই সিদ্ধান্তটি কনসেপ্টটি সেখান থেকে গ্রহণ করেছে, এই নিয়েছে যে আমেরিকার ইলেকট্রাল কলেজ ভোটে যেখানে মূলত যে অঞ্চলের জনগোষ্ঠী বেশি শিক্ষিত বা বেশি যোগ্য তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে, ইলেকট্রাল কলেজ ভোটিং টিম নেওয়া হচ্ছে। এমনকি দলের ক্ষেত্রেও সেই বিষয়টি উল্লেখ করলাম যে দলের মধ্যে বেশি যোগ্য যে নবীজি যেমন তার পরিবার সদস্য থাকা সত্ত্বেও দলের মধ্যে বেশি যে যোগ্য তাদেরকে দায়িত্ব দিয়েছে এবং জনগণের আলাপ আলোচনার ভিত্তিতে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু দলের এবং গোত্রের মাধ্যমে নির্বাচিত হলেন, ঠিক একই রকম আলী রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু, তারাও উমর রাদিয়াল্লাহু পর্যন্ত দলের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে তারপর নির্বাচিত হচ্ছে। যে বিষয়টি বর্তমান ডেমোক্রেটিক ভ্যালুসে রয়েছে, যে ব্রিটিশ এবং আমেরিকার দলগুলোতেও দলের প্রার্থীদের ভোটে দলের সভাপতি নির্বাচিত হচ্ছে। এমনকি আমেরিকাতে প্রেসিডেন্ট প্রার্থীকে হবে দলের মধ্যে সেটিও জনগণের মাধ্যমে ভোট দিচ্ছে জনগণ, তারপর প্রেসিডেন্ট প্রার্থী নির্ধারিত হচ্ছে। তারপর আবার জনগণ ইলেকট্রাল কলেজ ভোটিং সহ জনগণ ভোট দিচ্ছে, ভোটের মাধ্যমে তারপর একজন প্রেসিডেন্ট হিসেবে জয় হয়ে আসতেছে। তারপরে আবার কংগ্রেসের নিম্নকক্ষের মাধ্যমে ভোটে জয়ী হইতেছে, তারপরে আবার উচ্চকক্ষ সিনেটের মধ্যে ভোটে জয়ী হইতেছে, অর্থাৎ উভয় স্থানে সরকারি দল বিরোধী দল উভয় ভোট দিয়ে তারপর প্রেসিডেন্ট নির্বাচিত করতেছে। যেটি মূলত আগে উল্লেখ করলাম যে কোরআন সুন্নাহ সকলেই তারা 1.5 লক্ষ সাহাবী একদল একই লক্ষ্য উদ্দেশ্যে ঐক্যবদ্ধ, যদিও সবার আলাদা আলাদা বাহিনী রয়েছে, আলী ওসমান রাদিয়াল্লাহু সকলেরই আলাদা আলাদা কর্মী সমর্থক রয়েছে। ঠিক একই রকম বর্তমানে যেটি আমেরিকা এবং ব্রিটেনে বহুদলীয় গণতন্ত্র, কিন্তু বিভিন্ন দলের বিভিন্ন ম্যানিফেস্টো থাকা সত্ত্বেও একে অপরের সাথে প্রতিযোগিতা করতেছে, কিন্তু উভয়ের লক্ষ্য উদ্দেশ্য একই, উভয় যৌথভাবে একত্রে কাজ করতেছে একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, একই সংবিধানের আওতায়, যে সকলকেই সংবিধানের বৈশিষ্ট্য মেনে চলতে হবে, সংবিধানকে এগিয়ে নিতে হবে, মূলত মানুষের মঙ্গল করতে হবে, যে কোনোভাবে সমস্যা সমাধান করতে হবে।
যেমনটি মূলত বিরোধী দল মূলত উন্নত দেশগুলোর বিরোধী দল খেলাফত রাশিদিনের বৈশিষ্ট্যটুকু নিয়েছে যে সেখানে মূলত সরকারি দলের চিন্তা ভাবনা ম্যানিফেস্টোগুলো সঠিক আছে কিনা এগুলো স্ক্রুটিনি করতেছে, স্বচ্ছতা জবাবদিহিতা আদায় করতেছে এবং আরও বেটার কি পলিসি হইতে পারে সেটুকু প্রকাশ করার মাধ্যমে সরকারের সাথে প্রতিযোগিতা করতেছে, চাপ সৃষ্টি করতেছে সরকারের উপর, যাতে সরকার আরও বেশি দক্ষতার সাথে কাজ করে না হয় পরবর্তীতে জনগণ বিরোধী দল যিনি আছে তাকে নির্বাচিত করবে, কারণ সে বেশি দক্ষতার সাথে কাজ করতে পারবে। এমনকি এর মাধ্যমে যে সমস্যাটি সৃষ্টি হয়েছিল অতীতে আলী রাদিয়াল্লাহুর ক্ষেত্রে এবং মুআবিয়া রাদিয়াল্লাহুর ক্ষেত্রে, যে একটি বিরোধী দল মারামারিতে লিপ্ত হয়েছিল, যুদ্ধ শুরু হয়েছিল, এমনকি দেখা গেছে 3 জন খলিফা পর্যন্ত মৃত্যুবরণ করেছে, তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু। সেখানে মূলত বিদ্রোহ সৃষ্টি হইত। এই কনসেপ্টটিও মূলত এখন যেমনটি বন্ধ করে দেওয়া হয়েছে, যেমন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট রাষ্ট্রের মধ্যে 2 টার্ম 3 টার্ম বেশি নির্বাচিত হইতে পারে না, সীমাবদ্ধ করে দিয়েছে, যাতে মূলত বিক্ষোভ বিদ্রোহ সৃষ্টি না হয়। যেমনটি অনেক ধরনের সমস্যা তৈরি হয়, শাসন ব্যবস্থা দুর্বলতা থাকে, মানুষ মনে করে যে এই শাসক সে নির্বাচিত হয়েছে, এখন যে সে স্বৈরাচার হয়ে গেছে বা সে এখন সমস্যাগুলো সমাধান করতে পারতেছে না, অন্য কেউ গেলে ভালো করতে পারবে। এই যে ব্যবস্থাপনাটি এটুকু কিন্তু পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে, যেখানে মূলত শাসক প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট দেখা 2 টার্ম 3 টার্মের বেশি নির্বাচিত হতে পারতেছে না, পুনরায় অন্য একজন যেতে পারতেছে, বিরোধী দল থেকে যেতে পারতেছে, অর্থাৎ এখানে বিক্ষোভ বিদ্রোহ হওয়ার সৃষ্টি হওয়ার সুযোগ পাচ্ছে না, যেটি মূলত এই সুযোগটি না থাকলে বিক্ষোভ বিদ্রোহের মাধ্যমে তাকে পতন ঘটানোর মাধ্যমে অন্য কাউকে যেতে হতো। সেই ব্যবস্থাপনাটিও এই খেলাফত রাশিদিনের বৈশিষ্ট্য থেকে নেওয়া হয়েছে এবং এখানকার বিদ্রোহ থেকে এগুলো কাটিয়ে ওঠার জন্য, মিনিমাইজ করার জন্য এই কনসেপ্টটি সংস্কার করা হয়েছে এবং এটি গ্রহণ করা হয়েছে। যেমনটি ইমপিচমেন্টের ক্ষেত্রে যখনই প্রধানমন্ত্রী পার্লামেন্টে অভিযোগ আনা হচ্ছে যে সে কাজটি করতে পারতেছে না সুন্দরভাবে দক্ষতার সাথে, তখনই তাকে কিন্তু ইমপিচমেন্টের অর্থাৎ অভিশংসনের প্রক্রিয়ার মধ্যে যেতে হচ্ছে, সেখানে যে তাকে যাচাই বাছাই করতে হচ্ছে যে তার যোগ্যতাটি আছে কি নাই। এই কনসেপ্টটুকু দেখা যাচ্ছে যে খেলাফত রাশিদিনের বৈশিষ্ট্য থেকে এবং খেলাফত রাশিদিনের বৈশিষ্ট্য চর্চার মাধ্যমে বিক্ষোভ বিদ্রোহ এইগুলো এড়ানো যাচ্ছে, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রকে সুশৃঙ্খল করা যাচ্ছে, যেটি মূলত অটোমান এম্পায়ার পর্যন্ত 661 থেকে 62 থেকে মূলত 1923 সাল পর্যন্ত যে বিষয়টি উল্লেখ করলাম, সেইখানে এই শাসন ব্যবস্থাপনায় ডেমোক্রেটিক ভ্যালুস না থাকায় এই সমস্যাগুলো দেখা দিয়েছিল। যদিও সেটা আগে উল্লেখ করছি যে ইমার্জেন্সি থাকায়, সেখানে প্রশিক্ষণকালীন সময় থাকায় এই ডেমোক্রেটিক ভ্যালুসগুলো খেলাফত রাশিদিনের এই সকল বৈশিষ্ট্যগুলো চর্চা করার সুযোগ ছিল না। জাতিসংঘ হওয়ার পর থেকে রাষ্ট্রগুলোকে যেহেতু জাতিগোত্রে বিভক্ত করে এক্সিকিউটিভ জুডিশিয়াল লেজিসলেটিভ বিভাগে উন্নতি ঘটানোর মাধ্যমে ডেমোক্রেটিক ভ্যালুসগুলো স্বাধীন করে দিয়ে এবং একটি নিয়ন্ত্রণ ধরে রেখে 5টি 4 সদস্য রাষ্ট্রের মাধ্যমে ধীরে ধীরে অগ্রসর করা হচ্ছে এবং যার ফলে রাষ্ট্রগুলো এগুলো ধীরে ধীরে চর্চা করতে শিখতেছে। তারপরেও কিন্তু এখনও পৃথিবীতে 50টি রাষ্ট্রের বেশি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না। রাষ্ট্রগুলো গণতন্ত্র এক সরকারি দল বিরোধী দল শত্রুতার মতো করে একে অপরের সাথে বিক্ষোভ বিদ্রোহ করে, এমনকি শ্রীলঙ্কার মতো এরকম বিক্ষোভ বিদ্রোহের মধ্যে পতন নিশ্চিত করে বিরোধী দল, যা এক প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যুদ্ধবিগ্রহ এবং বিরোধী দল সরকারি দল ইউরোপ আমেরিকার মতো উন্নত রাষ্ট্রের দলগুলোর মতো ঐক্যবদ্ধভাবে একটি ছায়া সরকার হিসেবে এক দল হিসেবে দায়িত্ব পালন করতে পারে না, ত্রুটি হয়, যেগুলো মূলত যার ফলে দুর্বল গণতন্ত্র সবল গণতন্ত্র বলা হয়ে থাকে। যাই হোক, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, এমন পরবর্তী আরেকটি বিষয় দেখার বিষয়, সেটি হলো মূলত যে বিচার বিভাগের ক্ষেত্রে যে বিষয়টি এসেছে, যেমনটি আবু বকর রাদিয়াল্লাহু তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন, নবীজি যে পরামর্শ দিয়েছেন, সেই ব্যাপারটি কিন্তু আমরা এখন দেখার চেষ্টা করি যে কীভাবে এসেছে। যেমন আইন প্রণয়নের ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তিনি একজন মহিলার দেনমোহর বৃদ্ধি করবে কিনা, সেখানে তার সাথে পরামর্শ করে আইনটি প্রণয়ন করতেছে, তিনি জবাবদিহিতা করতেছেন, পাঞ্জাবি এটি ছোটো না বড় ইত্যাদি বিষয়গুলো মসজিদে সরাসরি ঠিক একই রকম বিষয়। যেমনটি চূড়ান্ত সিদ্ধান্ত আবু বকর রাদিয়াল্লাহু তিনি দিবেন, অর্থাৎ তিনি এক প্রকার চিফ জাস্টিস বা এই কনসেপ্টটুকু এসেছে, যেমন হেড অফ দ্য স্টেট বা প্রেসিডেন্ট বা রাজা বা হেড অফ দ্য স্টেট বা রাষ্ট্রপতি, তিনি মূলত চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন যে কোনো বিষয়ে রাষ্ট্রের প্রধান হিসাবে, হেড অফ দ্য স্টেট হিসাবে, যেটি মূলত আবু বকর রাদিয়াল্লাহু তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন বলে কনসেপ্টটি এখান থেকে নেওয়া হয়েছে এবং এখান থেকে গ্রো করেছে। এখন যেটি আরও সংস্কার করা হয়েছে, যুগোপযোগী করা হয়েছে সংবিধানের মধ্যে, সেটি হলো যেমন বর্তমান ট্রিলিয়ন্স পণ্য ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রিয়াল একটি বিপ্লব সৃষ্টি হয়েছে।
তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সকল ক্ষেত্রে সাংস্কৃতিক ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল রিভলিউশন সৃষ্টি হয়েছে। এমনকি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এরকম 50টি 100টির উপরে সাবজেক্ট তৈরি হয়েছে। শিক্ষা ব্যবস্থাতে ব্যাপক বিস্তার লাভ করেছে, যেটি আগে মূলত কোরআন সুন্নাহ ছিল, অল্প সীমাবদ্ধ ছিল এবং কৃষি ভিত্তিক অর্থনীতি ছিল, ছোট সমস্যাগুলো ছোট ছিল এবং কোরআন সুন্নাহতে দেখা যাচ্ছে মূলত মানুষের 5-10টি অপরাধ ছিল, যেটি সমাজে এখন বর্তমানে 1000-এর উপর অপরাধ এসেছে। ট্রিলিয়ন্সের উপরে পণ্য আসায় ব্যবসা বাণিজ্য ব্যাপক বিস্তার লাভ করায় সমাজ ব্যবস্থা শিক্ষা দীক্ষা ব্যাপক সাবজেক্ট বৃদ্ধি পায়, বিস্তার প্রসার শাখা প্রশাখা এগুলো বৃদ্ধি পাওয়ায় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ব্যাপক প্রসার লাভ করায় এখন জ্ঞান বিজ্ঞান প্রচুর বেড়েছে এবং 1000-এর উপরে দেখা যাচ্ছে এখন বর্তমানে অপরাধ এবং অফেন্স হয়ে থাকে, যার ফলে লক্ষ লক্ষ আইন করতে হয়েছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সর্বত্র। যার ফলে একজন হেড অফ দ্য স্টেটের পক্ষে আবু বকর রাদিয়াল্লাহু মতো সকল বিষয়ে সমস্যা সমাধান দিবে রাষ্ট্রপতি হিসেবে, এটি প্রধান একজন বিচারপতি হিসেবে খুবই কঠিন কাজ, দুরূহ ব্যাপার। যার ফলে এখন রাষ্ট্রপতি পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহুর এই কনসেপ্টটুকু সুন্দরভাবে রিফর্ম করেছে, সংস্কার করেছে, অত্যন্ত সুন্দর প্রোটেকশন দিয়েছে যে কোনো একটি চূড়ান্ত সিদ্ধান্ত যেমন প্রেসিডেন্ট দিয়ে থাকে সকল কাজের আইন প্রণয়নের ক্ষেত্রে, চূড়ান্ত সিদ্ধান্ত মূলত রাষ্ট্রপতি বা হেড অফ দ্য স্টেট তিনি দিয়ে থাকে। কিন্তু তার পূর্বে মূলত কোনো ধরনের বড় ধরনের সমস্যার সম্মুখীন হলে, যেটি মূলত রাষ্ট্রপতিও সিদ্ধান্ত দিতে পারবেন না আইন প্রণয়নের ক্ষেত্রে, মূলত দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট সেখানে মূলত উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষ করে এমনকি এক্সপার্ট টিম এমিকাস কিউরি বিশেষজ্ঞ টিমদের মতামত নিয়ে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ, যেটি মূলত প্রধান বিচারপতির নেতৃত্বে 12 জন বিচারপতি বা 11 জন বা 7-8 জন 5-6 জন যে কয়জন থাকে বিচারপতি যে দেশে, পূর্ণাঙ্গ বেঞ্চ বিচারপতিরা মূলত দীর্ঘদিন কয়েক সপ্তাহ শুনানি শুনে তারপরও একটি বিষয়ের উপর বিশেষজ্ঞ টিমদের মতামত নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত দেন। সেই সিদ্ধান্তটি তারপর মূলত রাষ্ট্রপতি বাস্তবায়ন করে, যেটি মূলত এই কনসেপ্টটি যে কোনো একটি বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত একজন দিবেন, আবু বকর রাদিয়াল্লাহু দিবেন যে দলে থাকবে, এটি মূলত প্রেসিডেন্ট কনসেপ্ট, যেটি সকল কাজের বিষয়ে প্রেসিডেন্ট অনুমতি লাগে একটা রাষ্ট্রের বিষয়ে প্রেসিডেন্ট মূলত সিদ্ধান্ত নিয়ে থাকেন। কিন্তু এটিকে আরও সুন্দর রিফর্ম করার জন্য, আরও প্রোটেকশন দেওয়ার জন্য বর্তমানে যোগভোজি করা হয়েছে যে সুপ্রিম কোর্ট অর্থাৎ সকল সমস্যা সমাধানকারী প্রতিষ্ঠান, বিশেষ করে ন্যায় বিচার যাতে নিশ্চিত করা যায়, সেটি প্রধান বিচারপতি নেতৃত্বে বিশেষজ্ঞ জাজেস টিম এমিকাস কিউরি এবং বিভিন্ন আইনজীবীদের উভয় পক্ষের আইনজীবীদের মতামত নিয়ে শুনানি শেষে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছে। তারপর সেই সিদ্ধান্তটি মূলত প্রেসিডেন্ট এবং তার অ্যাডভাইজারি বোর্ড এটি বাস্তবায়ন করতেছে, গ্রহণ করতেছে। অর্থাৎ এটি মূলত আবু বকর রাদিয়াল্লাহু যে চূড়ান্ত সিদ্ধান্তটি দিবেন কোনো একটি সমস্যার সমাধানের ক্ষেত্রে, এই বিষয়টি দুই ভাগে ভাগ করে চূড়ান্ত সিদ্ধান্ত এখন এইভাবে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হেড অফ দ্য স্টেট। অর্থাৎ আরও প্রোটেকশন দেওয়া হয়েছে। যোগভোজি মানদণ্ডটি বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিস্তার শিক্ষা এবং জ্ঞান বিজ্ঞান ব্যাপক বৃদ্ধি পাওয়ায়, সমস্যা বৃদ্ধি পাওয়ায় এইটুকু কনসেপ্টও নেওয়া হয়েছে খেলাফত রাশিদিনের বৈশিষ্ট্য থেকে। অর্থাৎ আমরা দেখলাম যে নির্বাচন পদ্ধতিটি জনগণের অংশগ্রহণের মাধ্যমে কীভাবে মূলত খেলাফত রাশিদিনের সময় জনগণের ভোটে এবং গোত্রপতিদের ভোটে নির্বাচিত হতো, যেটি মূলত বর্তমানে জনগণের ভোটে এমনকি ইলেকট্রাল কলেজের মাধ্যমে ভোটিং সিস্টেমে, এমনকি নিম্নকক্ষের মাধ্যমে ভোটে এবং উচ্চকক্ষের মাধ্যমে ভোটে নির্বাচিত হয়ে